Friends, am I audible now? আমার খুব ডিস্টার্ব করছে। Friends, am I audible now? খুব ডিস্টার্ব করছে আজকে। আমার খুব ডিস্টার্ব করছে। Am I audible now? খুব ডিস্টার্ব করছে আজকে। আমার খুব ডিস্টার্ব করছে। আজ একটু কথা বলবো একটু। দেখুন হ্যান্ডসেটটা আজ একটু কথা বলবো একটু। হ্যান্ডসেটটা ভলিউমটা কমিয়ে দিলাম। একটা জিনিস যেটা আজকে বলেছিলাম যে মহাকাল কথন থেকে একটু পড়ব। মহাকাল কথন থেকে একটু পড়ব। এস সাবজেক্টটা ছিল হিউম্যান মাইগ্রেশন, ভারতবর্ষের সভ্যতা। সরি, অনেকগুলো ডিস্টারবেন্স হয়েছে, একটু একটু পড়ে শুনিয়ে রাখবো, পরে ব্যাখ্যাটা করব। হিউম্যান মাইগ্রেশন, এই যে একটা জিনিস আমি আজকে মহাকাল কথন থেকে পড়ব একটু। গুড ইভিনিং কঙ্কনা, গুড ইভিনিং। আজকের হ্যান্ডসেটটা আর খুব ডিস্টার্ব করছে, একটু পড়ছি আজকে। একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, মহাকাল কথনের পড়ার আজকে ব্যাকগ্রাউন্ডটা বলি। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইংরেজরা ভারতবর্ষ দখল করেছিল অ্যারাউন্ড 1757। দিল্লি দখল করেছিল। যারা দখল করেছিল সেটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অনেকগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, জার্মান ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আইরিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অনেকগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে। ভারতকে দখল করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং তারপরে ইংরেজরা দখল করে ওরা চেষ্টা করলো ভারতবর্ষের ইতিহাসটা কি আছে, কারণ ওরা তো দখল করেছিল ভারতবর্ষের সম্পদ এবং জ্ঞান, এই সবগুলোকেই লুণ্ঠন করার জন্য। সুতরাং ওরা অনেক সার্ভে করেছিল, ওদের এক্সপার্টদের নিয়ে এসে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন সার্ভে করিয়েছিল। কোন একটা সার্ভে আমি বহু আগে উল্লেখ করেছি যে ভারতবর্ষে একদম 18th সেঞ্চুরিতে ওরা ভারতবর্ষে স্মল পক্সের ভ্যাকসিনেশন কীভাবে হয় গোটা ইস্ট ইন্ডিয়াতে তার একটা সার্ভে করিয়েছিল, তার ভ্যাকসিনেশন কী করে হয়, এবং তার পেপারসগুলো ছিল, সেগুলো ওরা লন্ডনে পাঠিয়েছিল। সেইখান থেকে ওরা স্মল পক্স ভ্যাকসিনেশন বের করেছিল। এবার এরকম করে ভারতবর্ষের বিভিন্ন জ্ঞান ভাণ্ডার, ওরা রেলওয়ে লাইন তৈরি করার চেষ্টা করেছে। রেলওয়ে লাইন তৈরি না করলে ভারতবর্ষের র মেটেরিয়ালস কালেকশন করে ওরা ইংল্যান্ডে পাঠাতে পারবে না। বিভিন্ন সার্ভে করেছে মাইন্সগুলো, আর সেই সঙ্গে ভারতবর্ষের কি জ্ঞান গরিমা ছিল তার বিভিন্ন সার্ভে পেপারস। সে সময় তারপরেই 1757 সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা শহরে একটা সোসাইটি তৈরি করে, তার নাম এশিয়াটিক সোসাইটি। এই এশিয়াটিক সোসাইটি তৈরি করেছিল 1784 স্যার উইলিয়াম জোন্স, ব্রিটিশ ব্যারিস্টার অ্যান্ড ওরিয়েন্টালজিস্ট। এই সোসাইটির সমস্ত মেম্বাররা ছিল ইউরোপিয়ান। তারা বিভিন্ন এক্সপার্ট টিম নিয়ে ভারতবর্ষ সার্ভে করেছে, তার জ্ঞান গরিমা রেকর্ড করেছে,
সেই ট্রেটাইজ করে সেখানে রেখেছে এবং সেখান থেকে ওগুলো পাঠিয়েছে ইংল্যান্ডে। ইংল্যান্ডের স্কলাররা যাতে পড়তে পারে, সেই জ্ঞান গরিমা যাতে ব্যবহার করতে পারে। এবার দেখো, এবার তারও অনেক পরে এসএটি সোসাইটি তৈরি হলো এবং এই এসএটি সোসাইটির সমস্ত পেপারস থেকে এটা বোঝা গেল যে ভারতবর্ষের সভ্যতা অনেক পুরনো, ইউরোপের সভ্যতার থেকে অনেক পুরনো। ভারতবর্ষের জ্ঞান গরিমা সেই সময় সমসাময়িক কালের ইউরোপের যে জ্ঞান গরিমা, অতীত ভারতবর্ষের জ্ঞান গরিমা অনেক উন্নততর। এবার সেই সমস্ত পেপারসগুলো ওরা ভারতবর্ষে কিন্তু ডিসপ্লে করলো না, ওরা ইংল্যান্ডে পাঠিয়ে দিল। আর ভারতবর্ষের এক শ্রেণীর শিক্ষিত লোকেদের, যেটা ম্যাককলের এডুকেশন সিস্টেম দিয়ে ভারতবর্ষে এক শ্রেণীর ক্লার্ক তৈরি করলো আর স্লেভ ইন্টেলেকচুয়াল তৈরি করলো। এই স্লেভ ইন্টেলেকচুয়ালদের বক্তব্য হচ্ছে, এটাকে দিয়ে পড়ানো হলো যে ভারতবর্ষকে সভ্য করতে এসেছে ইংরেজরা, আর ভারতবর্ষ যুগে যুগে বিদেশিরা এসে আক্রমণ করেছে এবং আগে মুসলমানরা, তারপরে ইংরেজরা এসছে, ভারতবর্ষকে আক্রমণ করেছে, ভারতবর্ষকে সভ্য করতে এসেছে এবং ভারতবর্ষকে সভ্য করেছে বিদেশিরা। ভারতবর্ষে নিজস্ব কোনো সভ্যতা ছিল না। এই জ্ঞানটা দেওয়ার চেষ্টা করেছে এবং এই জ্ঞানটা ভারতবর্ষের ওই স্লেভ ইন্টেলেকচুয়ালিস্টরা, যারা ম্যাককলের সব শিষ্য, ম্যাককলের এডুকেশন সিস্টেম থেকে যারা প্রোডাকশন হয়েছে, এরা এই জিনিসগুলো আজও প্রচার করে চলেছে। এই ম্যাককলের শিষ্যরা এটা প্রচার করার চেষ্টা করে যে ভারতবর্ষ, আদিম ভারতবর্ষের এই যা কিছু রামায়ণ মহাভারত, এগুলো ইতিহাস নয়। যত এই যে জ্ঞান ভাণ্ডার নিয়ে যে লেখাগুলো আছে বিভিন্ন ভাষায়, বিশেষ করে সংস্কৃত ভাষায়, যে ভাষাগুলো, যে মেটালার্জি বলো, অ্যাপ্লাইড সাইকোলজি, কেমিস্ট্রি, মেডিসিন, ল, মনিটারি সিস্টেম, ইকোনমিক্স, পলিটিক্যাল সিস্টেম, ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, এই যে বিভিন্ন ট্রিকোনোমেট্রি, এই যে বিভিন্ন সাবজেক্টগুলো আছে, এগুলো সত্যি নয়, এগুলো সব বিদেশ থেকে এসছে। এই জিনিসগুলো বোঝাবার চেষ্টা করেছে। আর ভারতবর্ষের রামায়ণ মহাভারতগুলো গল্প কাহিনী, এইগুলো চেপে রেখেছে, এই সত্যি কথাগুলো চেপে রেখেছে। কিন্তু ইংরেজরা বুঝে গেছে, এসএটি সোসাইটির স্কলাররা, ভারতবর্ষে একটা সভ্যতা ছিল, যে সভ্যতা প্রি হিস্টোরিক এজ থেকে, এবং এরা ইউরোপের থেকে অনেক বেশি সভ্য ছিল। এটা বুঝে গেছে যে ভারতবর্ষ থেকেই সভ্যতাটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়েছে এবং এই দলিলগুলো এসএসওতে আছে এবং এর কপিগুলো ওরা পাঠিয়েছে ইংল্যান্ডে। এবং পরবর্তীকালে পার্টিশন অ্যান্ড ট্রান্সফার পাওয়ার পরে যে নেহেরু গভর্নমেন্ট এলো, এই নেহেরু গভর্নমেন্টেরও টার্গেট হলো এই কথাটা প্রচার করা যে ভারতবর্ষকে সভ্য করেছে মুসলমানরা আর তারপরে ইংরেজরা। ভারতবর্ষের আদি কোনো উঁচু মানের সভ্যতা ছিল না। সেইটা হওয়ার জন্যে এই এশিয়াটিক সোসাইটির যত পেপারস, এগুলোকে সাপ্রেস করা হয়েছে। আর ওই নুরুল হাসান, তারপর রমিলা থাপার, ইরফান হাবিবদের মতো কমিউনিস্টদের এবং ইসলামিস্ট ফান্ডামেন্টালিস্টদের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতবর্ষের ইতিহাস লেখার জন্যে, যাদের লেখা ইতিহাস ভারতবর্ষের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠ্যবস্তু হয়েছে। সেখানে রমেশ মজুমদার, সেখানে যদুনাথ সরকারদের লেখা ইতিহাস সেখান থেকে বাতিল হয়ে গেছে। তবু রমেশ মজুমদার বা যদুনাথ সরকারদের ইতিহাসের পাতায় অনেক সত্যি কথা লেখা ছিল। এই ভারতবর্ষের লাস্ট 70 ইয়ার্সে একদম প্রথমে জওহরলাল নেহরু, তারপরে ইন্দিরা গান্ধী শুধু কমিউনিস্টদের এই ইতিহাস লেখার দায়িত্বগুলো দিয়েছে, যাদের মূল টার্গেট হচ্ছে এইটা শিক্ষা দেওয়া জনগণকে যে ভারতবর্ষের আদিম কোনো সভ্যতা ছিল না। এদেরকে সভ্য করেছে মুসলমান ইনভেডার্সরা আর পরবর্তীকালে ইংরেজরা। আর ভারতবর্ষের যে আদিম সভ্যতা,
গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, পৃথিবীর বিভিন্ন প্রান্তকে সভ্য করেছে এই তথ্যকে লুকিয়ে রাখা, পেপারসকে সাপ্রেস করে রাখা। কিন্তু আস্তে আস্তে এই পেপারসগুলো সব বেরিয়ে আসছে, বেরিয়ে আসছে, বেরিয়ে আসছে। যেমন আমি মহাকাল কথনের আগে আমি কতগুলো পেপারস, যেমন এই আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে কতগুলো পেপারস বেরিয়েছে, যেমন ধরো, যেমন উনি উনি এগুলো এই সমস্ত অ্যাভেলেবেল ডকুমেন্টস থেকে, যে ডকুমেন্টসগুলো আছে আছে এইগুলো এসএটি সোসাইটিতে, সেগুলোকে কম্পাইল করে অনেকগুলো ভলিউমস বেরিয়েছিল। এবং এই ভলিউমসগুলো বের করেছিলেন, এর মধ্যে একজন হচ্ছেন পরমেশ চৌধুরী। যেমন তার অনেকগুলো ভলিউমস আছে। দি ইন্ডিয়া উই হ্যাভ লস্ট, ভলিউম 1, ভলিউম 2। সাবজেক্টটি হচ্ছে ডিড ইন্ডিয়া কলোনাইজ অ্যান্ড সিভিলাইজ দ্য সুমেরিয়া, ইজিপ্ট, গ্রিস, চায়না, ইউরোপ। এরকম, মানে অর্থাৎ ভারতবর্ষের সভ্যতাই গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। এবং ভারতবর্ষের প্রিহিস্টোরিক যুগে পৃথিবীর মাইটিয়েস্ট নেভি ছিল, যে নেভি আরব সাগর দিয়ে ওদিকে ভূমধ্যসাগর পর্যন্ত, এদিকে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর হয়ে দক্ষিণ পূর্ব এশিয়া দাপিয়ে বেরিয়েছে। ভারতবর্ষের সভ্যতা ওদিকে আফ্রিকা, ভূমধ্যসাগর, পূর্ব পশ্চিম এশিয়া, এদিকে দক্ষিণ পশ্চিম এশিয়া সর্বত্র ছড়িয়ে পড়েছে। চীন এবং আরেকটা জিনিস, এখন যা কিছু স্টাডি আসছে দেখা যাচ্ছে যে ভারতের সভ্যতা ওটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। ইভেন আমেরিকার সভ্যতা, মায়া ইনকার সভ্যতা, দক্ষিণ আমেরিকার সভ্যতা, ইউরোপের সভ্যতা, ইজিপ্টের সভ্যতা, গ্রিসের সভ্যতা ভারতবর্ষের থেকে ওরা পেয়েছে। এই কথাগুলো চেপে রেখেছে। আর অনেকগুলো বই 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 পরমেশবাবুর আছে। আমি এইগুলো বলার আগে, আমি মহাকাল কথন শুরু করার আগে আমি আমি অনেকগুলো বই আছে, বইগুলো আমি একটু উল্লেখ করে দিই, বইগুলো করে মহাকাল কথনে চলে যাবে। বইয়ের লিস্টটা দিচ্ছি, বইয়ের লিস্টটা এবার আরো অনেক বই বেরিয়েছে। আমি ওই বইগুলো হাতের কাছে এলেই আমি আপনাদের জানিয়ে দেব। আমি তার আগে আজকে অল্প সময়ের জন্য আমি মহাকাল কথনে চলে যাচ্ছি। মহাকাল কথন ভলিউম 1, প্রথম খণ্ড। মহাকাল আর মহাকালের কথা তো ছড়িয়ে ছিটিয়ে আছে একদম। আর ভারতবর্ষের অতীতের বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান, তার কি জিওগ্রাফি ছিল, তার কি পলিটিক্স ছিল, তার সভ্যতার কোন স্তরে পৌঁছেছিল, সেকেন্ড গ্রেট ওয়ারের সময় কীরকম ঘটনাগুলো ঘটেছিল, ভারতবর্ষের পার্টিশন, ট্রান্সফার অফ পাওয়ারের ট্র্যাজেডি, এবং সেকেন্ড গ্রেট ওয়ারের সমস্ত বিগ ক্যারেক্টার্সদের অনেক গোপন কথা, তার পূর্বাশ্রমের কথা, এই সমস্ত কিছু। এবং ভারতবর্ষের সভ্যতা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ছিল, যেগুলো ভারতবর্ষের মানুষ এখনকার স্কলাররা দেখছে না, যে ইতিহাসটা দেখছে না, সেই সম্বন্ধে তিনি কিছু কথা বলেছেন। খণ্ড বিচ্ছিন্ন হবে। এখন ন্যাচারালি যখন কথাগুলো বলেছেন আর অনুচররা রেকর্ড করেছেন, ন্যাচারালি একটা স্পেসিফিক সাবজেক্টের সম্বন্ধে তো ডিটেলসে উনি বলেননি, বা অনুচররাও লিখতে পারেন, বা সবটা আমরা পাইনি। যাই হোক, কিছু কথা ওনার এই ভারতের সভ্যতা যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল, বঙ্গের যে সভ্যতা, প্রিহিস্টোরিক এজের বঙ্গের সভ্যতা গোটা পৃথিবীতে কেমন ছড়িয়ে পড়েছিল, বাংলার দেবদেবী, ভারতের দেবদেবী, গোটা পৃথিবীর
বিভিন্ন প্রান্তে কীভাবে ছড়িয়েছিল। একটা জিনিস দেখুন, পৃথিবীর যতগুলো সভ্যতা আছে ছিল এককালে, আর ভারতবর্ষে যতগুলো সভ্যতা ছিল, ভারতের সভ্যতা, ওদিকে চীনের সভ্যতা, ইজিপ্টের সভ্যতা, রোমের সভ্যতা, সুমেরুর সভ্যতা, ইজিপ্টের সভ্যতা, ইনকা সভ্যতা, মায়া সভ্যতা, সব সভ্যতাই দেবদেবীদের প্রাধান্য, দেবদেবী, এবং আইকন হিসেবে আছে অনেক পশু পক্ষী, রেপটাইলসদের, হ্যাঁ, এবং কালার কোডস। এই যে এইগুলো আছে, এগুলোকে বলে, ওরা বলে পেগান সভ্যতা বা পৌত্তলিক সভ্যতা। এই সভ্যতা সব জায়গাতেই কিন্তু মরে গেছে, একমাত্র জীবন্ত হয়ে ইন কন্টিনিউটি বেঁচে আছে ভারতবর্ষ। আর সব জায়গায় এগুলো মিউজিয়ামে চলে গেছে, ভারতবর্ষে এটা ইন কন্টিনিউটি বেঁচে আছে, কারণ ভারতবর্ষই হচ্ছে এরকম সভ্যতার আদি ক্ষেত্র। এটাই মহাকালের কথা। আমি এবার একটু পড়তে শুরু করছি। ভলিউম 1, মহাকাল কথন, পেজ 82। এই কথাগুলো ডক্টর পবিত্র মোহন রায়ের ডায়েরিতে 26/11/66 ডায়েরিতে লিপিবদ্ধ হয়েছিল। আমি পড়ছি। কোট: ফলস রিফারেন্স এত শিখেছ যে তোমাদের মর্মের উপর আঘাত হলেও তোমাদের জ্ঞান হয় না। জগৎগুরু শঙ্করাচার্য বিরাট পণ্ডিত, অনেক ডিগ্রি নিয়েছেন। করপাত্রজির সঙ্গে কাজ শুরু করেন। পুরী গোবর্ধন পীঠের উনি শঙ্করাচার্য। বোম্বেতে এক বিরাট সভায় 4 জন শঙ্করাচার্য উপস্থিত ছিলেন, ভারতের রাষ্ট্রপতিও ছিলেন। জগৎগুরু শঙ্করাচার্য পুরী সেখানে বলেছিলেন যে দেশের যখন সংকট আসবে তখন আমরা বসে থাকব না, মালা জপব না, মালা জপব না, বেরিয়ে আসব। সনাতন হিন্দু ধর্ম যদি লোপ পেয়ে যায় তাহলে ভারতবর্ষে থাকবে শুধু একটা জিওগ্রাফিক্যাল ল্যান্ডমাস এরিয়া। অন্য ধর্ম লোপ পেয়ে গেলে ভারতের কোনো ক্ষতিই হবে না। যেমন ইজিপ্ট এখন একটা জিওগ্রাফিক্যাল ল্যান্ডমাস, একটা পুরনো ইতিহাস এখন প্রত্নতত্ত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার সঙ্গে বর্তমান ইজিপ্টের কোনো সম্পর্ক নেই। আর্থার শোপেনহাওয়ার, যিনি জার্মান দার্শনিক, বলে গিয়েছিলেন, দি স্টাডি অব উপনিষদ ইজ দ্য সোলেস অব মাই লাইফ অ্যান্ড ইট উইল বি সোলেস অব মাই ডেথ। হুয়েনসাং বলেছিলেন, মহারাজ হর্ষবর্ধনের রাজত্ব আফগানিস্তান থেকে আসাম পর্যন্ত বিস্তৃত ছিল। প্রাগজ্যোতিষপুরের রাজা ওই সময় কুম্ভ মেলায় মহারাজ হর্ষবর্ধনের জন্য অনেক উপহার এনেছিলেন, তার মধ্যে কাঁচের জারের একটা মাৎস্য কন্যা ওই জারটির জলে ভর্তি। তাসখান্দ, তাস মানে পাথর, এর পাশ দিয়ে যে নদী যাচ্ছে তার নাম ইয়াকশু। সংস্কৃত অক্ষ থেকে এসেছে ইয়াকশু শব্দ। তাসখান উজবেকিস্তানের রাজধানী। এটা রুশ নেবার আগে তুর্কির ছিল। তৈমুর রাজত্ব করেছে, তারপর চীনেরা নিয়ে নেয়, তারপর আবার তুর্কিরা, তারপর কালাথাকরা, এটা একটা কোয়েরি, এটা বুঝতে পারেনি, কোয়েরি দিয়ে রেখেছে, তারপর আবার চীন। রাশিয়া ইজ নট এ এশিয়ান পাওয়ার, ইট ইজ এন ইউরোপিয়ান পাওয়ার। রাশিয়া নেয় 19th সেঞ্চুরিতে। রুশ নিয়ে তাসখান্দকে হোল তুর্কিস্তানের রাজধানী করল। বিরাট সংখ্যায় রুশিয়ান ইউরোপিয়ান সেটেল করাতে লাগলো। 125 এডিতে এই সমস্ত সম্রাট কনিষ্কের অধীনে ছিল। সমস্ত সেন্ট্রাল এশিয়া তার রাজ্য ছিল। সম্রাট কনিষ্কের রাজত্ব শেষ হলে অন্যের দখলে যেতে লাগলো। ইন্ডিয়ার মার্চেন্টরা খচ্চরে চড়ে সমস্ত সেন্ট্রাল এশিয়ায় বাণিজ্য করত এবং সেই সব জায়গায় সেটেলড হয়ে গেছে। তোমাকে যদি নিয়ে যাই দেখবে উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তানের সমস্ত লোক ইন্ডিয়ান, ওরা উর্দু বলে। পোশাক পর্যন্ত ইন্ডিয়ানদের। ইন্ডিয়ান ট্রেডার্সরা বরাবর গিয়েছে 17th সেঞ্চুরি পর্যন্ত। 17th সেঞ্চুরি পর্যন্ত। এখন তাসখান্দে বাজারের নাম লাল বাজার।
লালা বাজার, সারদা জুয়েলারি বাজার, একটা বাজারের নাম চা খানা, সেখানে হোটেলে চা রেস্তেরা আছে। আবু আলসিনের রোজনাম চায় এবং আলবেরুনির ইতিহাসে এইসব লেখা আছে। কমিউনিস্ট রেভলিউশনের পর ট্রেডার্সদের যাতায়াত বন্ধ হয়ে গেল। পুস্তু, বাঙালি, নেপালি সবাই বৈদিক সংস্কৃতির প্রাকৃত। পুস্তু ভাষাভাষীরা উত্তরে হিন্দুকুশ থেকে দক্ষিণে আরাবিয়ান সি, সিন্ধ, ইরাক, খোরাসান সমস্ত পুস্তু ভাষাভাষী। জেন্ডাবেস্তা পার্সিদের ধর্মগ্রন্থ। পার্সিদের ধর্ম হিন্দু ধর্ম। পার্সিদের পুরানো গ্রন্থে লেখা আছে মহর্ষি ব্যাস তাদের ধর্মস্রষ্টা। সমস্ত পুস্তু এলাকাটার নাম জেন্ডাবেস্তায় আছে আর্য বিজু বলে, নাম এরিয়ান বিজু। এর নাম হলো এরিয়ানা, আর্য বীজ। এখন পর্যন্ত আফগানিস্তানের লোকেরা বলে আর্য বীজ। ওদের ওদের এয়ারলাইনের নামও এরিয়ানা। এই এলাকাটা তোমাদের আর্য ঋষিদের সপ্তসিন্ধুর একটা অংশ। ঋগ্বেদে করভ্য বা কাব এখন একটি কাবুল নদী। সর্বস্তু যেটা এখনই সোয়াত নদী। কুরমুমু কিরম নদী এখন। এ সমস্ত প্রমাণ সহকারে আফগানিস্তানের বাসিন্দারা বুক চিতিয়ে বলে আমরা আর্য, হিন্দুর বংশধর। প্রাচীন ট্রাইবরা মুসলমান হওয়া সত্ত্বেও হিন্দুদের রীতিনীতি পালন করে যাচ্ছে। এরাই আলেকজান্ডারকে প্রথম বাধা দেয়। মৌর্য সম্রাটদের রাজা হিন্দুকুশ পর্যন্ত ছিল। মৌর্য সম্রাটদের রাজ্য হিন্দুকুশ পর্যন্ত ছিল। শক, হুন, কুষাণ এরা বারবার আক্রমণ করেছিল। কুষাণ ডাইনেস্টির সময় এরিয়ানায় দুটো কিংডম ছিল। এরা 300 বছর লড়াই করে তারপর 1000 এবং 1010 এডিতে হারল মুসলমানদের কাছে। মহারাজা অনঙ্গপালের সঙ্গে মুসলমানদের শেষ লড়াই হয়। মোহাম্মদ গাজনির আক্রমণে এরিয়ানা থেকে পালিয়ে আসে, ইন্ডিয়ার মধ্যে চলে আসে। কেউ কাবুলে এসে সেটেল করে ফেলে। নর্দার্ন ইন্ডিয়ান খত্রি ফ্যামিলি সব কাস্পিয়ান সি, হিন্দুকুশ থেকে এসে সেটেল করেছে। ইয়েল ইউনিভার্সিটি, ইউএসএর লাইব্রেরিতে অনেক পাণ্ডুলিপির মধ্যে কতগুলি হস্তলিপি এবং ম্যাপ পাওয়া গেছে। কলাম্বাসের 60-70 বৎসর পূর্বে নরওয়ের লোকেরা গিয়েছিল আমেরিকায়। তারা আমেরিকার নাম দিয়েছিল ভাইল্যান্ড। তখন স্ক্যান্ডিনেভিয়া রাজার নাম ছিল ভাইকিং। ইংল্যান্ড প্রথমে ভাইকিংদের অধীনে ছিল। সেখানে কোনো বাড়িঘর করতো না। ওখানকার লোকেদের কৃতদাসী করে রাখত। তারপর রোমানরা দখল করলো। টাওয়ার অব লন্ডন রোমানদের তৈরি। রোমানদের হাত থেকে নরম্যান্ডির লোকেরা দখল করে সেখানে সেটেল করলো। এখন বিলেতের লোক রাজা পর্যন্ত সকলে নরম্যান। বিলেতের আদিম অধিবাসীরা যেই তিমিরে সেই তিমিরে, তারা কেউ না। ডক্টর সেলির পাণ্ডুলিপি, সেলি হচ্ছেন পাণ্ডুলিপি বিশেষজ্ঞ। তিনি সব পাণ্ডুলিপি নিয়ে সায়েন্টিফিক উপায়ে পরীক্ষা করে দেখেছেন যে ভাইকিংরাই প্রথমে আমেরিকা আবিষ্কার করে। আমাদের বইতে আছে কলাম্বাস বা ভাইকিং জন্মাবার বহু পূর্বে পাতাল বলে একটা দেশ আছে। অর্জুনের সঙ্গে পাতালের রাজকুমারী চিত্রাঙ্গদার বিয়ে হয়েছিল। গান্ধী, জওহরলাল, সরোজিনী নাইডু, রাধাকৃষ্ণন, মদনমোহন মালব্য প্রভৃতি পর্যন্ত একথা লিখে গেছে। মেক্সিকোর ফরেন মিনিস্ট্রির পাবলিকেশন ডিভিশন অফিসিয়াল হিস্ট্রি অফ মেক্সিকোতে একটা প্যাসেজ আছে। এদেশের অধিবাসীরা ভারতবর্ষ থেকে, যে সকল অধিবাসী ভারতবর্ষের চারিদিকে ছড়িয়ে পড়েছিলেন, তাদেরই একটি বিরাট দল এখানে এসে সেটেলড হন। তারা ভারতবর্ষ থেকে বেরিয়ে সমস্ত পলিনেশিয়ায় বসতি স্থাপন করতে করতে একটা দল এখানে এসেছে। দি আয়ার ইনকাস একটা বই লিখেছেন। ইউএসএর অ্যাম্বাসেডর তিনি। ইনি ছিলেন মিস্টার মাইলস
পয়েন্ডেক্সটার, তিনি কনক্লুসিভলি লিখেছেন প্রাচীন আর্যরা আমেরিকায় এসে বসবাস করেছেন। প্রাচীন আর্য বলতে তিনি লিখে গিয়েছেন ইন্ডো এরিয়া। এরা এসেছে পলিনেশিয়ার চেন আইল্যান্ড হয়ে। মেক্সিকোয় নৌকার নাম ক্যাটামেরান, আর সাউথ ইন্ডিয়ার লোকের নৌকাকে বলে ক্যাটামেরাম। চীনের ভদ্র অধিবাসীদের বলে ম্যান্ডারিন। ম্যান্ডারিন শব্দ এসেছে মন্ত্রী থেকে। চীনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো ম্যান্ডারিন। ইউরোপের পণ্ডিতদের অসন্তোষের কারণ গ্রিক, ল্যাটিন ইত্যাদি রুট হলো সংস্কৃত। মন্ত্রীর অপভ্রংশ হচ্ছে ম্যান্ডারিন, লিটারেট ক্লাস। ম্যান্ডারিন মানে হচ্ছে লিটারেট ক্লাস। প্রথমে ম্যাক্স মুলার লিখেছিলেন বেদ 12,000 বৎসরের আগের লেখা, পরে দেশে গিয়ে লিখলেন 1200 বৎসর। জার্মানিতে রেলওয়ে ট্রেন এর জার্মান নাম আইসেনম্যানবান। আইসেন ইকুয়াল টু আয়াস। আয়াস মিন্স লৌহ। সংস্কৃতে লোহার নাম আয়স। বাহন ক্যারিয়ার, অর্থাৎ লোহার বাহন। মীরজাফর জয়চাঁদ বিভীষণের যুগ্ম অবতার হচ্ছে জওহরলাল। আবার একটা অন্য সাবজেক্ট এসে গেল। হাউ জওহরলাল ইজ এ মীরজাফর জয়চাঁদ বিভীষণের যুগ্ম, মানে মীরজাফর জয়চাঁদ বিভীষণকে যদি যুক্ত করা হয় তাহলে একটা তাহলে একটা জওহরলাল তৈরি হবে। এবার একটা আসছে একটা ভয়ঙ্কর তথ্যে। এবার ইন্ডো চায়না ওয়ারের প্রেক্ষাপটের একটা ভীষণ ইম্পর্টেন্ট তথ্য, যেটা নিয়ে আজও পর্যন্ত ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি, ডিফেন্স মিনিস্ট্রি খুবই ডিস্টার্বড। এটা মহাকাল বলে দিচ্ছেন। এই জওহরলাল, লিওনেল প্রতীপ সেন, লেফটেন্যান্ট জেনারেল প্রতীপ সেন, এলপি সেন, বাঙালি খ্রিস্টান, যখন চীনেরা তিব্বত নেবার জোগাড় করছে তখন তোমাদের উপর অ্যাকচুয়ালি প্রথম চাইনিজ অ্যাটাক হয়েছিল 1951-এ। তখন তোমরা চুপ করেছিলে। এলপি সেনকে অর্ডার দেওয়া হয়েছিল লাদাখ থেকে নেফা পর্যন্ত ডিটেল স্টাডি করে তারপর ডিফেন্স সম্বন্ধে কি ভালো ব্যবস্থা হয় তার রিপোর্ট দেবেন। জওহরলাল বলেছিল নেফা থেকে শুরু করে লাদাখ শেষ করতে হবে। এলপি সেন এর স্পেশাল অ্যাসাইনমেন্ট কেবলমাত্র নেফার স্টাডি শুরু করেছিলেন তখনই মেনন একটা রিপোর্ট দিয়েছিলেন। তিনি লিখেছিলেন মাত্র 2 ডিভিশন মাউন্টেন এক্সপার্ট সৈন্য তৈরি করা হোক এবং সেই জায়গায় তাদের ডেপুট করা হোক, তাহলে যে কেউ অ্যাটাক করুক তাদের হিমালয়ের উপরেই খতম করা যাবে। তিনি এর 16টা কপি করে ডিফেন্স মিনিস্ট্রিতে দিয়েছিলেন এবং জওহরলালকে একটা আলাদা পার্সোনাল কপি দিয়েছিলেন। 16টা কপির মধ্যে কৃষ্ণমেননের হাতে দেয়, 16টা কপি কৃষ্ণমেননের হাতে দেয়, 15টা কপি উড়ে যায়, একটা মেননের পার্সোনাল লকারে থাকে। 15টার মধ্যে 8টা চলে যায় পাকিস্তান থেকে সোজা চায়না তখন দেরি না করে অ্যাটাক করে। এর জন্য ডেড ঘোস্ট তৈরি ছিল না। মেননকে যখন ডিসমিস করা হলো তখন তার লকার থেকে ওই একটা কপি পাওয়া যায়। আমি আজ শেষ করি পর একদিন আবার মহাকাল কথন পড়ব এবং সেই সঙ্গে ওনার কথার মধ্যে যে এই যে ইন্ডিয়ানস যে মাইগ্রেশন অফ দ্য ইন্ডিয়ান সিভিলাইজেশন থ্রু দ্য ডিফারেন্ট পার্টস অফ দি ওয়ার্ল্ড, এখন পৃথিবীর বিভিন্ন স্কলাররা এটা নিয়ে লেখালেখি করছে এবং সেই বইগুলোর মেটেরিয়ালস হচ্ছে লিঙ্গুইস্টিক লাইনে, এভলিউশন দ্য লিঙ্গুইস্টিক লাইন, অ্যানথ্রোপোলজিক্যাল লাইন অ্যান্ড আর্কিওলজিক্যাল লাইন, এবং এখন যুক্ত হয়েছে ডিএনএ টেস্টিং। এই যে ওরা দাবি করছিল না যে নর্থ ইন্ডিয়ার লোকেরা সাউথ ইন্ডিয়ার লোকেদের থেকে আলাদা, নর্থ ইন্ডিয়ার লোকেরা সব আর্য, ওরা সব বাইর থেকে এসছে, সাউথ ইন্ডিয়ার লোকেরা দ্রাবিড়। এই যে একটা অদ্ভুত একটা ডিভাইড অ্যান্ড রুলের একটা এখন একথা এস্টাবলিশড, নর্থ ইন্ডিয়ার লোকেদের সঙ্গে সাউথ ইন্ডিয়ার লোকেদের ডিএনএতে ম্যাচিং আছে, কোথাও কোনো ডিফারেন্স নেই। শুধু একটাই তফাৎ, নর্থ ইন্ডিয়ার মানুষরা ওরা হচ্ছে
ভারতবর্ষ থেকে যে মানুষরা বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে গিয়েছিল, তাদের মধ্যে একটা ঝাঁক রিএন্টার করেছিল। দে রিসেটেলড ইন দিস নর্থ ইন্ডিয়া, ইন দ্য সাব হিমালয়ান রিজিয়ন। একে বলে রিভার্স মাইগ্রেশন। একটা হয়েছিল মাইগ্রেশন আউট, ভারতবর্ষের সভ্যতা এবং সভ্য মানুষেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে গিয়েছিল। মাইগ্রেশন আউট, এবার বহু শতাব্দী পরে একটা মাইগ্রেশন ইন, রিভার্স মাইগ্রেশন। এই রিভার্স মাইগ্রেশনের সেটেলমেন্টটা হলো নর্থ ইন্ডিয়াতে, সাব হিমালয়ান রিজিয়নে। এবং তারা যেহেতু বহু সেঞ্চুরি কোল্ডার এরিয়া অফ দ্য ওয়ার্ল্ডে, যেখানে সানরে কম, সেখানে ডিপিগমেন্টেশন হয়েছে, গায়ের রঙটা শুধু ফর্সা হয়েছে। দে কেম ব্যাক। দ্যাটস ওয়াই এই সকল্ড এই যে ডিভিশন বাই introductions, artificial introduction of the Aryan invasion theory, যে নর্থ ইন্ডিয়ার লোকেরা এরিয়ান, সাউথের লোকেরা দ্রাবিড়, এটা অত্যন্ত ভ্রান্ত। ডিএনএটা একই। এই যে নর্থ ইন্ডিয়ার লোকেরা রিভার্স মাইগ্রেশন, রিভার্স রিএন্ট্রি, দে রিএন্টার, দে দ্য সেম পিপল যারা বহু হাজার বছর আগে বিভিন্ন প্রান্তে চলে গিয়েছিল। একই ডিএনএ। এবং আর্য শব্দ is not a word ethnicity related. It's not ethnicity related. আর্য শব্দ মানে হচ্ছে যারা শিক্ষিত মানুষ। যেমন মহাভারত রামায়ণে একটা যেখানে সভাতে বলা হচ্ছে, যেখানে রাজাকে বলছে হে আর্য। আর্য মানে হে এডুকেটেড ম্যান। এডুকেটেড ম্যানকে, সমাজের এডুকেটেড ক্লাসকে আর্য বলা হতো। আর্য, এই আর্য কোনো আলাদা রেস নয়, আলাদা জেনেটিক রেস নয়, আলাদা এথনিক রেস নয়। এটা ব্রিটিশদের একদম একটা ভারতবর্ষকে ডিভাইড করার জন্যে, ভারত ইতিহাসকে বিকৃত করার জন্যে এই এরিয়ান শব্দটা এইভাবে উৎপত্তি করেছিল। এবং এরিয়ান শব্দটা প্রি এক্সিস্টেড, এবং এরকম বিকৃত ব্যাখ্যা দিয়েছে ভারতবর্ষের এই পেড স্কলারদের, মানে স্লেভ স্কলারদের মাথার মধ্যে ঢুকিয়েছে। এই মিথ্যে কথাগুলো ভারতবর্ষের এখনও পর্যন্ত কলেজ, বিশ্ববিদ্যালয়ে এখনও পড়ানো হয়। এই ইনভেশন থিওরি যদি আজকে ইউরোপের বা আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, যদি আপনারা স্পিচ দেন, জাস্ট আপনাদের পাছায় ওরা একটা লাথি মারবে। জাস্ট দে উইল কিক ইউ ফ্রম বিহাইন্ড। শুভরাত্রি। আজ কিছুক্ষণ ডিস্টার্ব করেছি, কারণ আমার নেটটা বড় নেট নয়, আমার সেটটাই ডিস্টার্ব করছিল, ভীষণ ডিস্টার্ব করছিল। সরি ফর ডিস্টার্বিং ইউ। আজকে রাখছি। শুভরাত্রি। অতনু ভট্টাচার্য, শুভ সন্ধ্যা। সাহানা, প্রাণতোষবাবু, থট প্রভোকিং ডেলিভারেশন রিগার্ডস, কঙ্কনা। লেট মি স্টপ হিয়ার। আজকে রাখি। এই চীনা আক্রমণের জন্যে ডেড ঘোস্ট প্রস্তুত ছিল না। ডেড ঘোস্টের কথা বললাম। জেনারেল ডেথ, লর্ড শিব, ডেড ঘোস্টের কথা বললাম, তার মুখের কথা বললাম, মহাকাল কথন। আজকে চুপ করছি।